15 বছর হাসিনা বিরোধী বক্তৃতা করেছি এবং আমার মনে হয়েছে যদি আমি বেশি উদ্যত না ফুল ফুটে না দেশের রক্তগুলো রক্ত জমা ফুটে আমার বক্তব্যটা বোধ আপনারা এই কথাগুলো শুনেছেন। এদেশে শুধু কোকিল ডাকে না, দেশের জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার ডাকে। আমি হাসিনাকে বলেছি আল্লাহ যদি সত্য হয়, আল্লাহর পৃথিবী যদি সত্য হয়, আর শ্রেষ্ঠ মানব যদি সত্য হয়, সেই মানবের উপরে যে অত্যাচার করে, যে রক্ত ঝরায় রক্তের সাগর সৃষ্টি করে, সেই হাসিনার সিংহাসন রক্তের সাগরে ডুবে যাবে। শেষ মুহূর্তে 24 ঘন্টায় আমি বলেছি 4টা আগস্ট দুপুর 2টা আমি বলেছি আগামী 24 ঘন্টার মধ্যে শেখ হাসিনা চলে যাবে। তাকে উত্তর সিরানা করা হয়েছে, মুসলমানের মৃত্যুর আগে যেটা করানো হয় তার সরকার উত্তর সিরানা হয়েছে। এবং আমি বলেছি আমরা খেলবো ঠিকই, কিন্তু শেষ খেলাটা আল্লাহ খেলবে। আপনারা আমার বক্তব্যগুলো দয়া করে একটু যদি পারেন, এটা মিথ্যা না সত্য বলছি, একটু শুনে দেখে। আমি বলছি শেষ খেলাটা আল্লাহ খেলবে। হ্যাঁ, এবং শেষ খেলাটা 5ই আগস্ট আল্লাহ বলছে এখন হারুনের দ্বীপটাকে আমি একটা দ্বীপ দিব, তোমরা থামো। আমরা থেমে গেলাম। 45 মিনিট সময় দিল আল্লাহ, আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। এই ইংরেজিটা আমরা আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই। ও ভীরু কাপুরুষ, তাই সে উড়ে গেল, মরতে পারবো না, আমি হলে মরতাম। এখন আমি বলবো যার কথা বলার জন্য, যাকে স্মরণ করার জন্য এসেছি, তার পরিচয় কি? তার নাম জনাব জিয়াউর রহমান। তার বাড়ি গাবতলী। ওনার বাড়িতে আমি গেছি, মহামানবের বাড়ি হয়তো এরকম বাড়ি হয় না। 2 পুরুষ জগৎ একটা ইট লাগে এই বাড়িতে। নিজে রাষ্ট্রপতি ছিলেন, স্ত্রী 3 বার প্রধানমন্ত্রী ছিল। এই বাড়িটা দেখলে মনে হয় উনি মহামানব। সেই জিয়াউর রহমান যিনি রাজনীতি কোনোদিন করতেন না, মুক্তিযুদ্ধের সময় মেজর ছিল। সেই জিয়াউর রহমান আজকে পৃথিবীর কাছে পরিচিত কি নামে? 2টা নামে। 71-এর মেজর জিয়া, 2 পরবর্তী সময়ে রাষ্ট্রপতি জিয়া। জিয়া তুমি আলো, রাষ্ট্রপতি জিয়া। কোন জিয়ার মাধ্যমে জিয়ার পরিচয় হল? কোন জিয়া ইতিহাসে বৃহৎ অবদান রেখেছেন এবং ইতিহাসের সন্তান হয়েছে? সেই জিয়ার নাম হলো মেজর জিয়া। আই ডু হিয়ারবাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। সেই জিয়া হলো ইতিহাসের জিয়া। মেজর জিয়া না হলে রাষ্ট্রপতি জিয়া হতো না। আমি কথাটা সত্য, আপনাদের চুপ করে রইলেন। কথাটা হাসা করছি না, মেজর জিয়া হয়েছিল বলে রাষ্ট্রপতি জিয়া হয়েছিল। মেজর জিয়া কেন হয়েছিল? মেজর জিয়ার জীবনে একটা গোল্ডেন চান্স আসছিল। সেই গোল্ডেন চান্সের নাম হলো মুক্তিযুদ্ধ। কথাটা ঠিক না? মুক্তিযুদ্ধ। সেই মুক্তিযুদ্ধেই অমৃতের সন্তানের নাম হলো মেজর জিয়া। আজকে আমি সব কথায় যাব না,
সবাইকে ইতিহাস থেকে রাখাও যাবে না, বাদও দেওয়া যাবে না আমার কথা। তবে একটা কথা সত্য, মুক্তিযুদ্ধ না থাকলে জিয়াউর রহমান থাকবে না। আমরা যে আন্দোলনটা করছি গত 15 বছর, হাসিনা বিরোধী যে আন্দোলনটা করছি, আন্দোলনের মূল কথা কি ছিল? আমরা যে মুক্তিযুদ্ধটা করছিলাম, মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি কি ছিল? মুক্তিযুদ্ধের মূল অভিব্যক্তি ছিল 70-এর নির্বাচনের রায়, গণতন্ত্রের রায় হিয়া খান মানে নাই, ভোটের রায় মানে নাই। সেই কারণে সেই রায় মানানোর জন্য যুদ্ধ হয়েছিল। আর হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করছিলাম। হাসিনা 14 সনে ভোট করে নাই, 153টা পার্লামেন্ট সিট সে বিনা ভোটে জয়লাভ করছে বলে কুখ্যাতি অর্জন করেছিল। 18 সনে দিনের ভোট রাতে করে মুশিরাতের এমপি বানিয়েছিল। আর 24 সনে আমি আর দাবি নির্বাচন করেছিল। কথাটা ঠিক না? আমরা সেই গণতন্ত্র, 36 বছর যে যুবকের বয়সে একটা ভোট দিতে পারে নাই। আমি মরে যাব, 77 বছর বয়স, আমি 3টা নির্বাচন গেল, একটা ভোট দিতে পারি না। এখানে যারা বসে আছি সব একরকম। 2008 ইলেকশন ছিল সবচেয়ে বিতর্কিতদের একটা। আমি আপনাদেরকে বলি একটা কথা, প্রথম এবং প্রধান দাবি ছিল গণতন্ত্র দেও। গণতন্ত্র মানে ভোট দেও, সঠিক ভোট করো। কথাটা ঠিক না? শেখ হাসিনা যদি সঠিক ভোট 14 সনে করতো, আমরা কি তার বিরুদ্ধে এত আন্দোলন? 24 ছিল মুক্তিযুদ্ধ, 71 কিছু না, 71 নাকি দুই ভাইয়ের জিওগ্রাফি পাবে। 71 আমার দেশে লক্ষ লক্ষ লোক শহীদ হয়ে গেল, হাজার হাজার মুক্তিযোদ্ধা যুদ্ধ করলো। সাদেকের মতো ফার্স্ট ইয়ারের ছেলেরা, তরুণেরা, কিশোরেরা তখন যুবক হয় নাই। সালাম সাহেবের মতো সন্তানেরা তখন যুবক হয় নাই, কিশোর তরুণেরা ওই সালদারদের যুদ্ধে রাইফেল দিয়ে সাথে যুদ্ধ করেছে। সেই যুদ্ধটা মিথ্যা হয়ে গেল। যারা বক্তৃতা করেন, আমি বিএনপিকে একটু হাত জোর করে বলবো, তারা এখানে আছেন। একজনে বলেছিল হোয়াট বেঙ্গল থিংস টুডে, রেস্ট অফ ইন্ডিয়া থিংস টুমরো। আমার কাছে মনে হয় বিএনপি টুডে বোঝা উচিত, টুমরো না। বিএনপি যেন টুমরো বুঝে। আজকে কথাটা আজকে বুঝে না, যেন আগামীকাল বুঝে, এটা যেন বুঝতেছে বিএনপি। আমার কাছে এটা মনে হয়। বরং আমাদের নেতা তারেক রহমান প্রথম থেকে বুঝছে যে আমরা একটা কঠিন সংগ্রামের মধ্যে পড়ছি। উনি সবার আগে বুঝছে আগামী দিন হবে আমাদের জন্য কঠিন। আমরা হব চক্রান্তের শিকার। যদি না হই, আল্লাহ ভালো। আমি আল্লাহর কাছে একদম তার বান্দা হিসাবে আমি আল্লাহর কাছে আমার সমস্ত অন্তর নিংড়ানো, আমার শ্রদ্ধা সবকিছু জানাই, যদি না হই। কারণ ইরানের, আমি হাফিজ ভাইকে বলবো, ইরানের প্লটটা আমার চোখের সামনে ভেসে উঠে। এই ছেলেদের কথা, যখন তারা ভিন্ন ভিন্ন কথা বলে, কি কথা বলে, প্রত্যেকটা কথার পিছনে আমি আইএস এর গন্ধ পাই। প্রত্যেকটা কথার পিছনে আমি তালেবানের গন্ধ পাই। যদি না বুঝেন, তাহলে ইরানের অবস্থা হবে, বনি সদরের অবস্থা হবে। বিএনপি লিখে রাখেন, আমি কইলাম। বনি সদর বুঝেন? বনি সদরের পিছনে পিছনে আন্দোলন করিয়া আয়াতুল্লাহ খুমেনিরা ইরানে প্রতিষ্ঠিত হইল, এবং বনি সদরের নেতৃত্বে আন্দোলন করে ইরানের শাহকে তাড়াইল। কিন্তু 1 বছর পরে ওই আয়াতুল্লাহ খুমেনিরা বনি সদরের একটা লাথি দিল। লিবারেল ডেমোক্রেটিক পার্টিকে একটা লাথি দিয়ে নিজেরা বসে আছে 41 বছর, 44 বছর।
এখন মনি সদর হবেন না জিয়াউর রহমান হবেন, চিন্তা করে দেখেন। জিয়াউর রহমান হলে পরে মুক্তিযুদ্ধকে ধরতে হবে, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না, মুক্তিযুদ্ধের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আমাদের ছেলেরা বড় হোক, এরাই নেতা হোক যারা ক্ষমতায় আছে, কিন্তু সঠিক কথাটা তারা বলুন, মুক্তিযুদ্ধকে তারা স্বীকার করুন। কথাটা কি আপনারা বুঝতে পারেন? ছেলেদের প্রতি আমার কোনো হিংসা নাই, কিন্তু আমি চাই আমার ছেলে সত্য কথাটা বলুন, আমার ছেলে শেরে বাংলা ফজলুল হককে স্বীকার করুন, মৌলানা ভাসানী সোহরাওয়ার্দী শেখ মুজিবকে স্বীকার করুন, উসমানী শহীদ জিয়াউর রহমানকে স্মরণ করুক, খালেদ মোশাররফ 11টা সেক্টর কমান্ডারকে স্মরণ করুক। আমি চাই আমাদের ছেলেরা, আমরা যারা লক্ষ লক্ষ লোক জীবন দেওয়ার জন্য গিয়েছিলাম, সংসদ থেকে জীবন যারা দিতে গিয়েছিলাম, বাংকারে বসে বসে যারা যুদ্ধ করতাম, স্বপ্ন দেখতাম যুদ্ধ হবে, পাক বাহিনী পরাজিত হবে, বাংলার পূর্বাকাশে ঝলমল করে স্বাধীনতার রক্তিম সূর্য উঠবে, সেই দেশে গণতন্ত্র আসবে, মানুষের পেটের ভাত পরনের কাপড় আসবে, সেই দেশে অসাম্প্রদায়িক হিন্দু নয়, ওরা মুসলিম, জিজ্ঞাসা কোনজন কান্দারি বড় ডুবিতে মানব সন্তান আমার মন, সেই দেশে অসাম্প্রদায়িক দেশ হবে। কে হিন্দু, কে মুসলমান, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, ধর্মের ব্যাপারে বিভেদ থাকবে, কিন্তু দেশের ব্যাপারে আমরা হব বাংলাদেশ। সেই দেশ হবে, সেই সুন্দর দেশ হবে, পৃথিবীর বুকে আমরা মাথা উঁচু করে দাঁড়াবো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, 7 কোটি সন্তানের হে মুক্ত জননী রেখেছ বাঙালি বলে মানুষ করেছে। না, আমরা সেদিন মানুষ হয়েছি, আমরা মানুষ হতে চাই, সেই মানুষ হওয়ার জন্য যুদ্ধ করেছিলাম। আজকে যারা সারা পৃথিবীতে আমাদের মাথাকে নিচু করতে চাও, যারা সারা পৃথিবীতে মুক্তিযুদ্ধকে অস্বীকার করে লাখ লাখ মুক্তিযুদ্ধকে অপমান করতে চাও, তাদের প্রতি আমার শেষ কথা, এই পথ থেকে তোমরা বিরত হও। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের লাইনে, কথাটা ঠিক না? আব্দুল্লাহ আমারে দেখান, তাইলে আমি বলবো বাংলাদেশ মুক্তিযুদ্ধের লাইনে চলবে। 71-এর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, 71-এর হাতিয়ার উঠুক বারবার। আমি তাই বলছি, আজকে যে দেশ যেদিকে যাচ্ছে, ইলেকশন না হলে দেশ বাঁচবে না। ইলেকশন না হলে বিএনপি আসবে না কে ক্ষমতা আসবে সেটা জনগণ ঠিক করবে। ইলেকশন একটা হতেই হবে, নির্বাচিত সরকার হতে হবে, নির্বাচিত প্রধানমন্ত্রী হতে হবে, পার্লামেন্ট মেম্বার হতে হবে, 300 কোটি 300 এমপি এলাকায় দাঁড়াবে, 300 নেতা। এখন কোন নেতা আছে? দেশটা অন্ধকার, বিপদে পড়লে কই যাবে কেউ জানে না। এখন আছে নেতা কারা বলেন তো দেখি, নেতা কারা বাংলাদেশ জানেন আপনারা? কোনো খোঁজ রাখেন না। ওরা হয়েছে মুক্তিযোদ্ধারা, নেতা হলো সমন্বয়করা হল নেতা, এরকম বাচ্চা ছেলে, আমার নাকি যে বাচ্চা ছেলেরা নেতা, এরা যে ডিসির সামনে বইয়া হাত নাইরা কয়, পায়ের উপরে পাও তুলে কয় প্রজেক্টটা করেন, আমাদেরকেও কিছু দেন। এরা কলেজে ভর্তি করে, ইউনিভার্সিটিতে ভর্তি করে, এরা চাকরি দেয়, জীবনে কোনদিন পলিটিক্স করে নাই, এমনকি এরা হসপিটালে পর্যন্ত কেবিন দেয়। আমি এই দেশ আন্দোলন সংগ্রাম করে চাই নাই, বলে না বিএনপি কিছু করছে না, তারা নাকি করছে। 5ই জুলাই থেকে 5ই আগস্ট নিশ্চয়ই ছাত্রদের অবদান ছিল, আমি স্বীকার করবো অবনত মস্তকে, কিন্তু জমিটা আমার, জমিতে বীজ ফলাইছি আমি, রোয়া লাগাইছি আমি, বিএনপি হালিবাল দিছি আমি, পানি দিছি আমি, সার দিছি আমি, পাম্পের পেট্রোলের টাকা দিছি আমি, ফসল ফলাইছি আমি, হলুদ ধান হয়েছে, তুমি হইলা দেওয়া, তুমি দাওয়াল কাটতে দিছ, তুমি নিবা 8 ভাগের 1 ভাগ। সারা দুনিয়াতে আমার অঞ্চলে ধান কাটতে দিলে তুমি সব নেতা না,
বলেছিলাম আমি ফজলুর রহমান যখন জীবন মৃত্যু রিস্ক নিয়ে সংসদকে ভূমিকায় হাসিনার বিরুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম, প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত মরতে পারতাম আমরা সবাই। যখন এইখানে জীবন যৌবন শেষ করেছিলাম, ওই বিএনপি কর্মীরা 15 বছর যাবৎ হাজারে হাজারে জেল খেটেছিল, শয়ে শয়ে মৃত্যুবরণ করেছিল, শত শত বিএনপি কর্মী ইলিয়াস আলী সহ গুম হয়েছিল। যখন বিএনপির কর্মীদের নামে হাজারে হাজারে মামলা হয়েছিল, 50 লক্ষ বিএনপির নেতা কর্মী আসামি হয়েছিল, তোমরা কোথায় ছিলা? হ্যাঁ, উনি কোথায় ছিলেন? ওই যে কথা কয়, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিষেকের অন্ধকারে মালয় সাগরে, সেখানে ছিলেন আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সফেন, আমার এই শান্তি এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন, কবিতাটা শুনেন না? এই যে সমন্বয়কারীরা, আমি যদি বলি আপনার তো বনলতা সেনের মতো এতদিন কোথায় ছিলেন? নাটুরের বনলতা সেন একদিনে আন্দোলন হয়, এর পাশে লেখা হয়। তাই আমার ৭৭ বছরের ৬০ বছরের রাজনীতি মিথ্যা হয়ে গেছে। এখানে যারা বসে আছে, হাফিজউদ্দিন বীর বিক্রম যেদিন যশোর ক্যান্টনমেন্ট থেকে ভাগ বের হয়, অধিকাংশ সাথী মৃত্যুবরণ করেছে, রক্তের উপরে পড়ে রয়েছে অধিকাংশ সাথী। জীবনে সবকিছু উপেক্ষা করে অস্ত্র হাতে নিয়ে যুদ্ধ করে বীর বিক্রম হয়েছে। সবকে বাদ দিতে চায়, বাপের নাম যে বাদ দিতে চায় সে সুসন্তান না। আমি আজকে ছেলেদেরকে বলবো, বাপের নাম বাদ দেওয়ার চেষ্টা করো না, তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না। তাইলে কিন্তু আইডি কার্ড পাইবা না, কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হইতে পারবে না, চাকরি পাইবে না, কারণ বাপের নাম লাগতে পারে। বাপের নাম তারা বাদ দেওয়া সুসন্তান, সেইটা বাদ না দেওয়ার আহ্বান জানাই। এই দেশে একটা ইলেকশন, ফেয়ার ইলেকশন, ফেয়ার ইলেকশন, সেই ইলেকশনে জনগণ হলো এই দেশের মালিক। কথাটা ঠিক না? মালিক ঠিক করুক তার বাড়ির পাহারাদার কাকে রাখবে। আমি আর আপনি খালি বড় বড় কথা বললে হবে। তুমি বাচ্চা মানুষ, তুমি ফখরুল ইসলাম আলমগীরের নাতির সমান, তুমি ব্যর্থ। ফখরুল ইসলাম আলমগীর কথা বলার সঙ্গে সঙ্গে তুমি বক্তৃতা করে দেখাও, আর সেই বক্তৃতার টেলিভিশন, সেই বক্তৃতার পত্রিকায় বড় করে ছাপায়, নাহলে টেলিভিশন থাকবে না, পত্রিকা থাকবে না। এইসব ছেলেরা তো বাংলাও শিখছে না, ইংরেজিও শিখছে না। এই ছেলেরা কি বক্তৃতা করবো? এদের বাচ্চাদেরকে আমি 30 বছর বক্তৃতা শিখেছি। কাজেই যারা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে বাচ্চা ছেলেরা, একটা লেভেল লাগবে। এটা যে উত্তরটা যদি আসিফ নজরুল দিত তাও মানতাম, কিন্তু নাতির সমান বাচ্চা ছেলেরা ব্যাপকের মতো কথা বলবে, আর এটা আমাদেরকে শুনতে হবে। দ্বারা কি এটা মানে? মানে দেশের জন্য সাবধান হোক, আমরা যাতে ইরানের বনি সদর হয়ে না যাই, এবং জিয়াউর রহমানকে যাতে এই দেশে বীরুত্তম জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের জিয়াউর রহমান, এই দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সর্বশেষ ঠিকানা জিয়াউর রহমান। আর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আসুক, তারেক রহমান বীরের বেশে দেশে আসবে, এই কথা বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। আর বাংলাদেশের স্বাধীনতা প্রিয় মানুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তাদের হৃদয়ে গভীরে স্থান দিয়ে রেখেছে। বন্ধুরা, তাই বলবো, যারা ৭১কে মাইনাস করতে চান, প্রস্তুত হয়ে যান। বাংলাদেশের প্রয়োজনে আরেকটা যুদ্ধ হবে, তারপরে ৭১-এর স্বাধীনতাকে আপনার ম্লান হতে দিব না। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন অবিভক্ত ঢাকার মানুষ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক মন্ত্রী, স্থায়ী কমিটির অন্যতম সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, উপস্থিত এইমাত্র তার জ্বালাময়ী বক্তব্য শুনলেন আমাদের বিএনপির
কাউন্সিলের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা জনাব সফিউর রহমান, উপস্থিত আছেন আরেকজন যুব নেতা, সাবেক যুব নেতা, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব মোয়াজ্জেম হোসেন আলাল, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার বন্ধু যাকে সাথে নিয়ে একসাথে সেই স্কুল জীবন থেকে রাজনীতি করেছি, মুক্তিযুদ্ধ করেছি, যুদ্ধ পরবর্তী পর্যায়ে এই বাকশালীদের বিরুদ্ধে লড়াই করেছি। আমার সেই প্রিয় সহযোদ্ধা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক আহমেদ খান, অন্যান্য মুক্তিযোদ্ধা ভাইরা, বোনেরা, আসসালামু আলাইকুম। বক্তব্য অনেক হয়েছে, আসলে আলাল সাহেব আর ফজলু ভাই যতটুকু সময় নিয়ে বলছে, আমি যদি বলি এরপরে হাফিজ ভাইয়ের জন্য সময় থাকবে, আমি চেষ্টা করবো দু একটি কথা বলেই শেষ করার জন্য। আসলে ফজলু ভাইয়ের কথা শুনে নিজের মনের মধ্যে বা আমাদেরও যে যাদের প্রশ্ন আসতেছে আজকে কেন, তাহলে এই প্রশ্নটা কেন আজকে কেন আসতেছে, এই ছেলেদের বিরুদ্ধে বলতে হচ্ছে কেন, কারণটা কি, বিশ্লেষণ করলে অন্যরকম দাঁড়ায়, সেদিকে আমি যাচ্ছি না। যেটা বললাম যে আমরা খালি রক্তই দেব, শহীদই হব, আর ভোগরা কি ভোগ কি অন্যরাই করবে, আর রাষ্ট্রটাকে অন্যদিকে নিয়ে যাবে, কাজে সেটার জন্য সবচেয়ে বড় যেটা প্রয়োজন, যে ব্যক্তির জন্মদিন উপলক্ষে আমরা এখানে আজকে সমবেত হয়েছি আলোচনার জন্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের আবির্ভাব ঘটেছিল যখন শেখ মুজিবুর রহমান পাকিস্তানিদের কাছে সারেন্ডার করে চলে গেছিলেন, সেই মুহূর্তে তার আবির্ভাব ঘটেছিল এবং সেই সময় তিনি সাহসিকতার সাথে তার দায়িত্ব, অর্পিত দায়িত্ব তিনি পালন করেছিলেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন। আবার দেশটা যখন চলছিল না, এই দেশের মানুষ খেতে পাচ্ছিল না, দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিল, চুরি, বাটপাড়ি, লুটপাট সবকিছু শেষ হয়ে গেছিল, রাজনীতিকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এবং দেশের স্বাধীনতাও যাই যাই অবস্থায় ছিল, ঠিক তখনই কিন্তু আবার এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কে এই দেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসা হয়েছিল এবং তিনি এই জাতিকে একটি দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে গেছিলেন। আমরা যদি আজকে চিন্তা করি, সেই দুটা সময় যদি জিয়াউর রহমানের আবির্ভাব না ঘটতো বা ৭ই নভেম্বর যদি জিয়াউর রহমানের কাছে ক্ষমতা না আসতো, তাহলে কি হতো? আমরা কি এই সময়টা, এই প্রশ্নটা উত্তর ফজলু ভাইয়ের কাছে ড্রয়িং রুমে নেবো, এইখানে না। স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে ক্ষমতা এখানে একটা বিশাল ব্যাপার। ক্ষমতায় যে আসবে, যেটা ফজলু ভাই বললেন, ইরানের উদাহরণ দিলেন, এটা তো বাস্তব। কাজে ক্ষমতাটা এখানে বিশেষ ব্যাপার। আজকে যদি আমি প্রশ্ন করতে চাই যে ৫ই আগস্টে আমরা জাতীয় সরকার গঠন করলেন না কেন? অভিজ্ঞতা ছিল না তাই আজকে বলবো বিষয়গুলোকে, আমরা তো মুক্তিযোদ্ধা, আমাদের বয়স শেষ হয়ে আসছে, এখন তো প্রায় প্রতিদিনই একজন আমরা মরতেছি, আর বেশি সময় মারা গেছে, এই মাত্র শুনলাম আমরা জিয়া সফিউল্লাহ সাহেব মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমরা তো যাওয়ার পথে যেটা বললাম
বলেন? আজকে এটা অন্য আপনাদের কাছে না, বন্ধু ভাইয়ের কাছে কষ্ট করছে। আপনার সাথে আমার এটাও বলছি, ড্রয়িং রুম উত্তর দেবো, এখানে দেব না। তো যাই হোক, আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মরণে আমরা এখানে আলোচনায় সমবেত হয়েছি। আরেকটা প্রশ্ন করেছি, যদি 7 নভেম্বর জিয়া রহমান সাহেব ক্ষমতায় না আসতেন তাহলে কি হতো? এই দুইটা প্রশ্ন। আজকে যেটা বলতে চাই যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, তার স্মরণে আজকে স্মরণ সভা। এই দেশের সংস্কার বলি, যাই কিছু বলি, সবকিছুর জন্মদাতা হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। জিয়া রহমান আজকের এই সরকারের মতো তাকায় থাকে নাই, বলে নাই আমরা এতদিন সময় দেন, এই দেন ওই দেন। কারণ জিয়া রহমান সাহেব যখন রাষ্ট্র ক্ষমতায় আসেন তখন কমপ্লিটলি একটা খারাপ অবস্থায় তিনি ক্ষমতায় আসছেন। সেনাবাহিনীতে হাফিজ ভাই আছে, সেনাবাহিনীতে কোনো ডিসিপ্লিন নাই, কু কাউন্টার কু, পুলিশের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, ছাত্রদের মধ্যে পড়াশোনা নাই, শৃঙ্খলা নাই, ব্যবসায়ীদের চরম অবস্থা, এই দেশের রিলিফ ওই সীমান্তের উপরে বিক্রি হচ্ছে, তাই এটা চরম একটা অবস্থা, এবং বৈদেশিক নীতি সবকিছু মিলে একটা বিশৃঙ্খল অবস্থায় দেশ ছিল। এইরকম একটা নেগেটিভ জায়গায় জিয়া রহমানকে রাষ্ট্র ক্ষমতা দেওয়া হয়েছে। রাজনৈতিক ভাবে রাজনৈতিক দলের মধ্যে বিভেদ, রাজনৈতিক দল নাই, সব দল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে, আন্ডারগ্রাউন্ড পলিটিক্সের একটা চরম অবস্থা। সেই অবস্থায় কিন্তু জিয়া রহমান বলে নাই যে আমাকে এগুলো ঠিক করতে গেলে এত বছর লাগবে, আপনি আমার সময় দেন। জিয়া রহমান কাজ করে গেছেন, জিয়া রহমান কাজ করে গেছেন, অতি অল্প সময়ের মধ্যেই তিনি রাজনীতি ফিরিয়ে দিয়েছেন। যে রাজনীতি শেখ মুজিব খায় হয়েছিল, সেই রাজনীতি তিনি ফিরিয়ে দিয়েছেন, রাজনীতি করার অধিকার তিনি ফিরিয়ে দিয়েছেন। সেই কারণেই বলবো যে আজকে এই সরকার যারা আজকে আছে, আবার মাঝে মাঝে একটু গুসাও করে, আবার মাঝে মাঝে একটু ধমকও দেয়, মাঝে মাঝে ধমকও দেয়। আরে ভাই গুসা করেন কেন? গুসা করার তো কিছু নাই। রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব নিছেন, কাজে রাষ্ট্রের আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে যে 15 বছর আমরা ভোট দিতে পারি নাই, এই দেশের মানুষ ভোট দিতে পারে নাই। আপনাদেরকে দায়িত্বই দেওয়া হয়েছে একটা নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা বুঝিয়ে দেওয়া। ওই যে আমি বললাম যে সেই সময় তো সেই সময় 5ই আগস্ট তো অন্যান্য রাজনৈতিক দল বিএনপিকেও বলছিল যে আসেন জাতীয় সরকার গঠন করি, কিন্তু বিএনপি বলছে না, আমরা নির্বাচনের মাধ্যমে যেতে চাই, জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। এই কারণে কিন্তু নাইলে তো সেদিনও হইতো। বিএনপি তো ক্ষমতা চায় না, ক্ষমতায় বিশ্বাসী না, ক্ষমতায় বিশ্বাসী জনগণের, যে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আজকে নির্বাচন চাইলেই বলেন যে নির্বাচনের জন্য রক্ত দিচ্ছে দেখি, হ্যাঁ নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে, নির্বাচনের জন্যই তো রক্ত দিচ্ছে। কারণ হাসিনা তো নির্বাচন দেয় নাই, হাসিনা জনগণের ভোটের উপরে বিশ্বাস করে নাই, হাসিনা বিশ্বাস করছে ওই দেশ থেকে তারা ক্ষমতায় বসাই দিবে, তারা বসাই দিচ্ছে। তারপর তো ওইটা থেকে মুক্তি পাওয়ার জন্যই জনগণের অধিকার যে রাষ্ট্র আমার, সেটা ছিনতাই হয়ে গেছিল, সেই ছিনতাই কিন্তু মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই তো আপনাদের ক্ষমতায় বসানো হয়েছে। আপনাকে ভোগ বিলাসের জন্য, ক্ষমতা ভোগ করার জন্য কি আপনাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে? এটা তো পরিষ্কার কথা। এটা বলে রাগ করার কি আছে, আবার গুসা করার কি আছে? আমার যদি মনে করেন যে হ্যাঁ নতুন দল করবেন, আমাদের নেতা তো বলছে নতুন দল করতে কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, কিন্তু কালকেই রেজিগনেশন লেটারে রেজিগনেশনটা দিয়ে তারপরে রাজনীতি রিটায়ার করেন। যারা রাজনীতি করতে চান ওই সরকারে বসে, যারা রাজনৈতিক সুযোগ সুবিধা নিয়ে দল বানাইতে চান, আজকে রিটায়ার করেন। দল বানানোর জন্য, রাজনীতি করার জন্য এটা আমরা বলছি এটা নিরপেক্ষ, তাহলে ওই দিনই বিএনপি ক্ষমতা নিতে পারে। পরিষ্কার কথা। ওইখানে বসে দল করবেন, রাজনীতি করবেন, আবার কিছু বললে আবার বেহুশ হয়ে যাবেন। কি মির্জা ফখরুল কি বলছে?
অন্যায়টা কি বলছে? আরে ভাই পরিষ্কার কথা, আমাদের তো অভিজ্ঞতা আছে কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী তো ছেড়ে দিয়েছেন। এই দেশে আন্দোলন হয়েছিল যে না কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া নির্বাচন হবে না। বেগম খালেদা জিয়া কেয়ারটেকার গভর্নমেন্টের কাছে ক্ষমতা দিয়ে নিজে ছেড়ে দিয়েছেন ক্ষমতা। পরে নির্বাচনে বিরোধী দলে আসলে যায় বসতে। তাহলে সেই কেয়ারটেকার গভর্নমেন্টের কি হয়েছে? লগি বৈঠা দিয়ে মানুষ পাইরা সেই কথা শুনে আমরা মুক্তিযুদ্ধে জয়েন করলাম, আমরা মুক্তিযোদ্ধা হলাম। সে না হলে মুক্তিযুদ্ধ হতো না, আমরা মুক্তিযুদ্ধ হতে পারতাম না। আজকে আমরা গর্ব নিয়ে